আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচন হয়ে গেল, এখনো কোনো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেননি। 8ই জুন শনিবার মোদি অথবা রাহুল গান্ধী অথবা অন্য কেউ, আমরা অবাক হব না যদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তবে একটা মজার ঘটনা ঘটেছে বাংলাদেশে। ঢাকা থেকে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 জুন মঙ্গলবার তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। সর্বপ্রথম পৃথিবীর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান মোদীকে সর্বপ্রথম অভিনন্দন জানালেন। মোদী তো নিশ্চয়ই অবাক। 4 তারিখে তো তার প্রধানমন্ত্রী হবার কোনো নিশ্চয়তাও ছিল না, এখনো নেই, তিনি তো মেজরিটি পাননি। তারপরে মোদীকে আগে ভাগে হাসিনা কেন অভিনন্দন জানালো? আমি তো মনে করি নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর চেয়ে শেখ হাসিনা বেশি নার্ভাস যে ভারতের নির্বাচন হয়ে গেল, এখন কি হয়, মোদী বাবাজি চলে গেলে যে সরকার, নতুন সরকার আসবে, তারা যদি একটু নলালাইন্ড, একটু গণতন্ত্র মনা হয়, তাহলে তো হাসিনার সমূহ বিপদ। সেজন্যই সে তার মোদীকে মনে করে তার সিকিউরিটি ব্ল্যাঙ্কেট বা ইন্স্যুরেন্স পলিসি। ব্যাপারটা খুবই মিস্টেরিয়াস। তবে এটা যত সহজ আমরা মনে করছি, ব্যাপারটা কিন্তু তত সহজ নয়। হাসিনা একটা তার ফরেন পলিসি, পররাষ্ট্র নীতি যেটা অবলম্বন করেছে, যে চীন, ভারত এবং সম্ভব হলে আমেরিকা সবাইকে খুশি রেখেতে সে শাসন পরিচালনা করবে। তো চীনের কাছ থেকে তার টাকা পয়সা দরকার, কেননা এটা তো একটা ক্লেপ্টোম্যানিয়াক শাসন ব্যবস্থা, চুরি চামারির শাসন ব্যবস্থা, যেটা এই যে জেনারেল আজিজকে যখন স্যাংশন দিল তখনই মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বলল যে একটা ক্লেপ্টোম্যানিয়া, মানে যে চুরি করে সে ধরনের একজন লোকের সরকার এটা, সেটাই আমরা বলতে চাচ্ছি। তো চীন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে পয়সা দিয়ে, আর ভারত নিয়ন্ত্রণ করছে নিরঙ্কুশ সমর্থন দিয়ে এবং বিনিময়ে অনেক কিছু আদায় করে, যেমন ট্রানজিট, তারপরে সমুদ্র বন্দর ব্যবহার, এখানে রেলগাড়ি চালাবে, তিস্তার পানি দেবে না, ফরাক্কার পানি দেবে না, তিস্তা প্রজেক্টে চীনকে বা কাউকে কাজ করতে দেবে না, এবং বাংলাদেশিদের যখন তখন গাল দেবে যে এরা সব অবৈধ অনুপ্রবেশকারী, যখন তখন বর্ডারের গুলি করে মানুষ হত্যা করবে। ভারতীয় কমান্ডো বাহিনী, আসাম রাইফেলস তাকে নিরাপত্তা দেয়। সুতরাং ভারতের প্রতি হাসিনার অনেক অনেক কৃতজ্ঞতা। কিন্তু বাংলাদেশ যেহেতু মধ্যে চীনের আলিঙ্গনের ভিতরে চলে গেছে, মানে যেটা ডেক্কান টাইমস, ভারতের একটা বিখ্যাত পত্রিকা, দৈনিক পত্রিকা, সেখানে একজন জাদ্রেল সাংবাদিক শ্রীকান্ত কোন্ডাপাল্লি একটা লেখা লিখেছেন 2রা জুন, বাংলাদেশ ইন ড্রাগনস এমব্রেস, বাংলাদেশ ড্রাগনের আলিঙ্গনে, মানে জাঁকড়ে ধরে রেখেছে চীনা ড্রাগন বাংলাদেশকে। শ্রীকান্ত কোন্ডাপাল্লি ভারতের পররাষ্ট্র নীতি বা ভারতের বাংলাদেশ নীতির বিরোধিতা করছেন এবং ভারতীয়দের উনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা যে হাসিনা বাংলাদেশ করছো, সেখানে তো চীন বাংলাদেশকে তো মোটামুটি দখল করেই রেখেছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের মতো চীন এখন বাংলাদেশকেও তার অরবিটের ভেতরে মনে করে। চীনের যে স্ট্রিং অফ পার্ল থিওরি, ভারত মহাসাগরে অনেকগুলো, মানে একটা নেকলেস
পার্লের মুক্তার নেকলেস ছিঁড়ে ফেললে যেমন বিভিন্ন জায়গায় মুক্তাগুলো ছড়িয়ে পড়ে, সেরকম একটা সিম্বলিক অর্থে ব্যবহার করছে স্ট্রিং অফ পার্লস। বাংলাদেশ একটা পার্ল, পাকিস্তান একটা, শ্রীলঙ্কা একটা, এইভাবে চীন সবগুলোকে কন্ট্রোল করবে। তখন শ্রীকান্ত কান্ডাপালি বলছেন চট্টগ্রামের কক্সেস বাজারে বাংলাদেশ চীনকে একটা সাবমেরিন বেস করতে দিয়েছে, যেখানে চীনের সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ ডক করতে পারবে, যেটা ভারতের জন্য একটা হুমকি। যে চীন কি চায়? চায়না ওয়ান্টস China wants to structurally alter power in the region. এই রিজিয়নে মানে ভারত মহাসাগর অঞ্চলে চীন তার পছন্দ মতো পাওয়ার স্ট্রাকচারটাকে সে নিজে মোল্ড করবে, বদলাবে তার স্বার্থের জন্য। বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি বানাবে, তার প্রিয় সরকার বসাবে ইত্যাদি, বিভিন্নভাবে সেই এই অঞ্চলে প্রভাব বিস্তার করবে, যেটাই এই লেখায় উঠে এসেছে। কতটা ইন্টারেস্টেড বাংলাদেশের ব্যাপারে দেখা গেল 1975 সালের শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরেই চীন বাংলাদেশকে স্বীকৃতি দিল। তার আগ পর্যন্ত একটা ভারতপন্থী সরকারকে চীন স্বীকৃতি দেয়নি। চীন এটা এনশোর করতে চায় যে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা দেবে, কিন্তু স্ট্র্যাটেজিক কন্ট্রোল, মিলিটারি কন্ট্রোল এবং ইকোনমিক কন্ট্রোল থাকবে চীনের। চীন সেটা এস্টাবলিশ করেছে। জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ চীনের কাছ থেকে অস্ত্র কেনা শুরু করে। এরশাদের আমলেও সেটা ছিল, খালেদা জিয়ার আমলেও ছিল। এখন বাংলাদেশ প্রায় 100% চীনের অস্ত্রের উপর নির্ভরশীল, অলমোস্ট 100%। এবং এই লেখাতেই আরেকটা তথ্য আসছে যে সিকিমের ঠিক উত্তর দিকেই গা ঘেঁষে চীন একটা বিমান ঘাঁটিতে তাদের J-20 বিমানগুলো সমাবেত করেছে। J-20 ফাইটার বোমার সিকিমের কাছে। সিকিম তো ভারত এখন দখল করে ভারতের একটা অঙ্গরাজ্য। এবং চীন ইতোমধ্যে বলে দিয়েছে তারা তিস্তা প্রজেক্ট করবে এই 2024-এর তথাকথিত নির্বাচনের আগে এবং পরেই চীনের রাষ্ট্রদূত এটা বলেছেন। এবং বাংলাদেশ তার কাছ থেকে টাকা পয়সা দিচ্ছে, যত ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং চুরি করার যত রকম প্রজেক্ট আছে এটার জন্য চীনের টাকা দরকার। এবং চীন ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে $50 বিলিয়ন ব্যবসা বাণিজ্য, ট্রেড রিলেশনশিপ গড়ে তুলবে। এবং চীন বাংলাদেশকে ধার দিয়ে ডেট রিডেন করে রাখবে, মানে এমন ভাবে তাকে ধরবে যে ঋণের ফাঁদে বাংলাদেশ চীনের হাত থেকে বেরোতে পারবে না। চীন বাংলাদেশে গণতন্ত্র থাকুক, মানবাধিকার থাকুক বা না থাকুক, এগুলো নিয়ে মাথা ঘামায় না। ভারতও তাই। তবে ভারতের যে ক্ষমতাটা নেই, সামরিক দিক দিয়ে ভারত চীনের চাইতে অনেক দুর্বল, এবং অর্থনৈতিক দিক দিয়ে তো খুবই দুর্বল। বাংলাদেশকে সাহায্য করার মতো পয়সা ভারতের নেই। তাই বাংলাদেশের হাসিনা সরকার চুরিচামারি করে টিকে থাকতে হলে, এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো চালু রাখতে হলে চীনের কাছ থেকে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট আসতে হবে। কিন্তু এতটা চীনের দিকে ঝোঁকার ফলে হাসিনা একটু নার্ভাস যে ভারত আবার রেগে না যায়। সুতরাং সরকার আগে ভাগেই, মানে মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগেই অভিনন্দন জানাচ্ছে। এটা তার বোকামিও হতে পারে, এবং তার এক ধরনের নার্ভাসনেস, সেটারও এটা পরিচয় বহন করে। কি হয় ভারতে কে প্রধানমন্ত্রী হয়। এই যে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের আগে তারা খুবই নার্ভাস ছিল যে ট্রাম্প না আসলে বিপদ হবে। তো তাদের ভাগ্য ভালো, ট্রাম্প চলে আসলো। এবং মোদির সঙ্গে হাসিনার সম্পর্ক কিন্তু মানে খুবই পুরানো না। তাদের
হাসিনা এবং শেখ মুজিবুর ভারতের সঙ্গে সম্পর্ক কংগ্রেস সরকারের সময়, সেই 1972 সাল থেকে শেখ মুজিবুর রহমান, তারপরে হাসিনার সঙ্গে আপনার এই ভারতের কংগ্রেস পার্টির সখ্যতা ছিল বেশি। নরেন্দ্র মোদী এবং ওদের প্রণব মুখার্জি, তাদের সঙ্গেই তার বেশি খাতির ছিল। শেখ মুজিব মারা যাওয়ার পরে সে ভারতেই ছিল এবং কংগ্রেস সরকার, ইন্দিরা গান্ধী সরকার তাদের শেল্টার দিয়েছিল। সুতরাং কংগ্রেসের প্রতি তার একটা ব্যক্তিগত আনুগত্য আছে। তাই 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন, তখন এই অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানদের মোদী আমন্ত্রণ করেছিলেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন। হাসিনা মোদীর সেই আমন্ত্রণ উপেক্ষা করে সে চলে গেল চীনে গেল এবং চীনকে দিয়ে আসলো সোনাদিয়া বন্দর সহ অনেক কিছু। এই যে তিস্তা প্রজেক্ট এবং সোনাদিয়া বন্দর ইত্যাদি অনেক কিছু প্রমিস করেছিল। হাসিনা অবশ্য পরে মোদির চাপে সেই প্রমিস গুলো ভেঙেছিল। এবং যাই হোক, চীন এবং ভারত দুটোকেই হাসিনা মনে করে খেলছে, কিন্তু ভারত যদিও তার সমস্ত ডিম এক বাস্কেটে রেখেছে, আওয়ামী লীগ এবং হাসিনা ছাড়া ভারত কিছু বোঝে না। আপনারা এই ভারতীয় সরকার, মানে আপনার মনমোহন সিং থেকে শুরু করে এই আপনার নরেন্দ্র মোদীর সরকার এবং তাদের যে বড় বড় সাংবাদিক এবং মিডিয়া আউটলেট, তাদের দেখবেন আওয়ামী লীগ এবং হাসিনার প্রতি তাদের প্রচন্ড দুর্বলতা। এই যে 2014, 18, 24 এই যে নির্বাচনগুলো যে ফেক হয়েছে, কোন নির্বাচনই হয় নাই। আপনি ইন্ডিয়ান মিডিয়া দেখলেই বলবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাই হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবার নির্বাচন করেছে। এটা যে কোনো নির্বাচন হয়নি, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার না, এটা ভারতীয় সরকারও বলে না, মিডিয়াও বলে না। তো ভারতের অনেকে আমার অনুষ্ঠান দেখেন, অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে আমি ভারতীয়দের জানাচ্ছি যে আপনারা আপনাদের সমস্ত ডিম আওয়ামী লীগের বাস্কেটে রাখবেন না। আওয়ামী লীগ ছাড়াও দেশে দল আছে, বিএনপি সর্ববৃহৎ দল, জনপ্রিয় দল, তাদেরকে টেরোরিস্ট, জঙ্গি, ইসলামী জঙ্গি, বিএনপি জামাত বলে নিগৃহীত করে সমস্ত দোষ তাদের উপর চাপিয়ে দেয়া। যেমন 10 ট্রাক অস্ত্র যাচ্ছিল আসামে উলফাদের সাহায্য করতে, সেজন্য তারা খালেদা জিয়ার সরকারকে দায়ী করলো। খালেদা জিয়ার সরকার যদি 10 ট্রাক অস্ত্র ভারতে পাঠানোর পরিকল্পনা করত, তাহলে তো চট্টগ্রাম বন্দরে ওই এলাকাতে কারফিউ দিয়ে জাহাজ থেকে ওই অস্ত্রগুলো ট্রাকে তোলা হতো, কোনো পুলিশ ইন্সপেক্টরের নজরে সেটা পড়তো না, এবং সেটা তারা খুব সুচতুর ভাবে একেবারে তারা বর্ডার ক্রস করে ভারতে পৌঁছে দিয়ে আসতো উলফার কাছে। ওটা উলফাই করেছিল, সেখানে খালেদা জিয়ার সরকার সম্পৃক্ত ছিল বলে আমি মনে করি না, যুক্তিতে টেকে না, কিন্তু ভারত সেটাই বিশ্বাস করে। তবে হাসিনা ফ্লার্ট করছে মোদির সঙ্গে, কারণ চীনে যাচ্ছে সে টাকা পয়সা নেওয়ার জন্য। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই, মানে মোদির বিজয়ের পরে সে ভারতে যাবে, তারপরে চীনে যাবে। আগে ভাগেই সে মোদির সঙ্গে একটু সখ্যতা করছে, সম্পর্কটা একটু ঝালিয়ে নিচ্ছে, যেন মোদি তার সঙ্গে থাকে, ভারত তার সঙ্গে থাকে। তবে সে এতটা নিশ্চিত হলো কি করে? মোদিও তো নিশ্চয়ই জানে না যে সে শনিবারে শপথ গ্রহণ করবে। সুতরাং আমি মনে করি ভারতকে আমার এটা কশন যে ভারতের সরকারের হাসিনার প্রতি একটু কেয়ারফুল হওয়া উচিত। হাসিনাকে সমর্থন করার জন্য বাংলাদেশে ভারত জনপ্রিয়তা হারিয়েছে, এবং হাসিনাকে সমর্থন করার জন্য বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ভারতেতেও কিছুটা হলেও গণতন্ত্র এবং মানবাধিকার আছে, সেখানে বিচার বিভাগের স্বাধীনতা আছে, ইলেকশন কমিশন স্বাধীন, যে জন্য একটা সুষ্ঠু নির্বাচন হলো।
তাই আমি মনে করি ভারতের উচিত হাসিনাকে এড়িয়ে গিয়ে ভারত যদি একটা বাংলাদেশের জন্য একটা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি চালু করে, তাহলে সেটা বাংলাদেশের জন্য লাভ, ভারতের জন্য লাভ। এবং ভারতের বোঝা উচিত যে মোদিকে যে সে আগে ভাগে অভিনন্দন জানাচ্ছে, এর ভিতরে একটা দুরভিসন্ধি আছে। সে চীনের কাছ থেকে টাকা নেবে, অস্ত্র নেবে, চীনকে সবকিছু দিয়ে দেবে, কিন্তু ভারতকে খুশি রেখে। একসঙ্গে দুই নাগরকে খুশি রাখা যায় না। যেটা হাসিনা বুঝতে না পারলেও কিছুদিনের মধ্যেই তার বোধোদয় হবে। এতদিন যেটা কাজ করেছে মোদি দুর্বল অবস্থায় ক্ষমতায় আসার পরে, সেটা চলবে না। আর যদি রাহুল গান্ধী আসেন ক্ষমতায়, তাহলে রাহুল গান্ধী ও চীনের কাছ থেকে আমেরিকা বাংলাদেশ সুযোগ সুবিধা নেবে, চীনকে সবকিছু দিয়ে দেবে, আর ভারত তাকে সহায়তা করবে। এটা বোধহয় রাহুল গান্ধীর সরকারও দুবার চিন্তা করবে, করা উচিত। তো এবং যে বেনিফিট যে প্রজেক্টগুলো তারা এখানে করছে, ট্রানজিট এবং চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ব্যবহার করছে, এর বিনিময়ে তারা বাংলাদেশে একটা স্বৈরাচারী শাসককে সমর্থন দিয়ে যাবে বছরের পর বছর। এটা ভারতের একটা ব্যর্থ পররাষ্ট্রনীতির পরিচয়ক। হাসিনা মনে হচ্ছে তো মোদিকেই বোকা বানিয়ে শাসন করে যাচ্ছে। বিনিময়ে সে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে, চীনের কাছেও ভারতের কাছেও। এখন বাংলাদেশিদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের পররাষ্ট্রনীতি ফ্রেম করতে হবে। যাই হোক, তো আমি যে সরকারি আসুক, যারা আমার অনুষ্ঠান দেখেন, এই খবরটা তাদের পৌঁছে দিয়েন যে বাংলাদেশের ব্যাপারে ভারতের একটা নিরপেক্ষ নীতি গ্রহণ করা উচিত। গণতন্ত্র এবং মানবাধিকার যাতে রক্ষা হয়, সেটা দিকটা যেন ভারত একটু সচেষ্ট হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।